আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে আমরা এই যে এই পর্যন্ত আসছিলাম, ঠিক আছে? তো দেখো, এগুলা দিয়ে তোমরা কি একটু এমসিকিউ দেখছো? বাসায় দেখছো এমসিকিউ? দেখো নাই? সর্বনাশ। আচ্ছা দেখো, আসলেও দেখো নাই? আচ্ছা, রেগুলার স্টাডি না করলে মানে ওইভাবে ভালো আউটপুট পাওয়া যাবে না। প্রতিদিনের পড়া প্রতিদিন পড়লে ভালো করতে পারবা। এটা কি মনে আছে সবার? সবাই একটু তাকাও, একটু রিক্যাপ করি হালকা। আমরা বলছিলাম যে বিষয়বস্তু ছিল এরকম: এক মোল এক্স পরমাণু, যদি পরমাণু হয় তাহলে পরমাণু, আর অণু হলে অণু। তার মধ্যে তার পরমাণু থাকলে পারমাণবিক ভর গ্রামে রাখতে হবে, আর অণু হলে আণবিক ভর গ্রামে রাখতে হবে। মানে এই যে রিলেশনটাকে আমি আমার মুখের ভাষা এইভাবে বললাম। আর হলো তার মধ্যে 6.02 × 10⁻23টি অণু হতে পারে অথবা পরমাণু হতে পারে। আর যদি সেটা গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে, এবং স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে থাকে, অর্থাৎ প্রমাণ তাপমাত্রা এবং চাপে থাকে, তাহলে তাদের আয়তন সবসময় একটাই হবে, সেটা হলো 22.4 লিটার। তো গত ক্লাসে যে ম্যাথটা করছিলাম আর কি, তো আমি তোমাদের বাসায় কাজও দিছিলাম না? করছিল? একজন স্টুডেন্ট, সিঙ্গেল স্টুডেন্ট আসো যে বাসায় এমসিকিউ সলভ করছে এই রুলস দেয়া? কেউই করো নাই? বাবা, হতাশ হয়ে গেলাম কথাবার্তা শুনে। আচ্ছা দেখো, এখানে লেখা আছে যে 75 গ্রাম অ্যামোনিয়া অণুর সংখ্যা বের করো। সবার শীটে দেখো তো এই যে প্রশ্নগুলো আছে নাকি, এই যে কোশ্চেনগুলো আছে নাকি, দেখো বের করো। এটার মধ্যে টিক দাও, বাসায় যে সবটি করবা। রেডি তোমরা? আচ্ছা, এই প্রশ্নটা আমরা গত ক্লাসের অনুসারে করি। আমাদের যে রুলটা ছিল, এটা কি অণু নাকি পরমাণু? অণু। তাহলে আমাদের রুলটা ছিল যে এরকম: 1 মোল এক্স অণু। তাহলে এক্স এর জায়গায় কে, যেটা হলো এক্স, অ্যামোনিয়া, তাহলে লিখলাম NH3 অণু লিখলাম। তাহলে সূত্রটা যদি আমরা দেখি, যে এখানে সূত্রটা লেখা আছে 1 মোল এক্স অণু ইজ ইকুয়াল টু এক্স এর আণবিক ভর। এক্স এর জায়গায় আছে আমাদের কি, এক্স এর জায়গায় আছে NH3, তাহলে হলো NH3 এর আণবিক ভর। NH3 এর আণবিক ভর কিভাবে বের করবা? অন্য জায়গায় আমি রাফ করলাম NH3, তার মানে হচ্ছে N প্লাস H3। N এর হলো এখানে 14, মনে মনে 1 আছে, তাহলে 1 দ্বারা গুণ, প্লাস এখানে হাইড্রোজেনের হলো 1, তার সাথে আছে হলো 3। তাহলে আমরা এখানে পাইতেছি 14 অক্ষে 14 আর 3 অক্ষে 3, তাহলে তোমার হলো 17 গ্রাম। বুঝছো তো নাকি? তাহলে আমরা যেটা পাই সূত্র মতে 17 গ্রাম। গ্রাম লিখলেই তো এক মোল লিখতে পারি এটা। আর পরবর্তী অপশন ছিল 6.023 × 10⁻23টি NH3 অণু। আচ্ছা, তারপরের অপশন ছিল অ্যামোনিয়া হলো একটা গ্যাসীয় পদার্থ। কি পদার্থ? পিছনে মালিহা এখানে। তাহলে এখানে STP তে NH3 এর মোলার আয়তন, মোলার আয়তন কাকে বলে মনে আছে? 22.414 লিটার। আচ্ছা, খুব দুঃখজনক, মোলার আয়তন লিখে দিয়েছিলাম, বাসায় জামাই খুলে নেয়। 1 মোলের আয়তনকে মোলার আয়তন বলে, প্রয়োজনে এক জায়গায় লিখে রাখি। 1 মোল এর আয়তন লিখে নাও। 1 মোলের আয়তন ইকুয়ালস টু মোলার আয়তন। লেখো মোলার আয়তন, এটা এক জায়গায় লেখো, না লিখলে মন থাকবে না। সেটা আছে, তারপর লেখো 1 মোলের আয়তন ইজ ইকুয়াল টু মোলার আয়তন। 1 মোল এর আয়তন ইজ ইকুয়াল টু মোলার আয়তন। বলা। ও আচ্ছা, ধন্যবাদ। আসলে যে জায়গায় জি লেখা ওটা তোমরা আপাতত লেখো না। জি দ্বারা আসলে বিকর্ষ স্তর 9.8 কেও মিন করে, তো জি লিখলেও সমস্যা নাই, কিন্তু তোমরা জিএম লিখে ইউজ টু হও। জিএম লিখবা, হ্যাঁ? ওটা যদি কোথাও থাকে ওটা বাদ। এটা লিখছো? আচ্ছা, রিমি দাঁড়াও। রিমি, প্রশ্নে কি কি দেওয়া আছে? গ্রাম, এখানে জি দ্বারা আর কি গ্রামকেই বুঝাইছি। এখন গ্রাম দ্বারা কি বুঝায়, মানে কোন রাশিকে মিন করে, কোন রাশির একক?
আর কেউ? সবাইকে কোশ্চেন করলাম। ভর, গুড, বসো। তাহলে প্রশ্নে ভর দেওয়া আছে। প্রশ্নে কি দেওয়া আছে? ভর দেওয়া আছে। অণুর সংখ্যা, সংখ্যা দ্বারা কোনটাকে মিন করতেছে? এই যে এটাই তো একটা সংখ্যা, সে টি মিন করতেছে। তাহলে আমি যেভাবে খুঁজে নিলাম কোনটা প্রশ্নে আসলে চাচ্ছে। প্রশ্নে ভর দেওয়া আছে আর সংখ্যা বের কর, মানে টি খুঁজে বের করতে বলতেছে। তাহলে ভর কোন জায়গায় আছে? এই জায়গায়। আর টি আছে এই জায়গায়। তার মানে আমাকে এই যে এইটুক নিয়ে কাজ করতে বলতেছে। বুঝাইতে পারছি? এই যে যে অংশটা লিখলাম, এটা একটা পর্যায়ে নিতে হবে। এটা খাতায় লেখা ছাড়া করা লাগবে। কি ছাড়া করতে হবে? মানে এইটুকু তোমার কল্পনার মধ্যে আনতে হবে। কিসের মধ্যে? কল্পনা। অঙ্ক শুরু করা লাগবে যেখান থেকে লেখা শুরু করতেছি এইখান থেকে নাও। তাহলে তুমি কাকে বের করবা? অণুর সংখ্যাকে। তাহলে এই সংখ্যাটা এই পাশে থাকবে। কার থেকে বের করবা? ভর থেকে। তাহলে যেটা ভর, ভরকে এই পাশে রাখবা। তাহলে তুমি এখন লিখবা হচ্ছে 17 গ্রাম। 17 গ্রাম সমান 6.02 × 10⁻23 অণু, তাই না? এই কথাটাকে একটু নিজের মতো করে নিবা যে 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের NH3 এর অণুর সংখ্যা। অণুর সংখ্যা, এটা অনেকেই মনে হয় বুঝলো না। মানে এখানে NH3 এর অণুর সংখ্যা সমান সমান এটা। তাহলে আমি সমান সমান দিলাম হচ্ছে 6.023 × 10⁻23। বুঝছো তো? অতএব দেওয়া ঐকিক নিয়ম অনুযায়ী কত গ্রামের বের করা লাগবে? এখানে লিখলাম 1 গ্রাম। NH3 এর অণুর সংখ্যা ইজ ইকুয়াল টু 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই এই পাশে 17 গেল ওই পাশে। কিন্তু প্রশ্নে কি 1 গ্রামের চাইছে না কত গ্রাম? 75 গ্রাম। তাইলে অতএব লিখলাম 75 গ্রাম NH3 এর অণুর সংখ্যা ইজ ইকুয়াল টু, মানে 1 এর চাইতে বড়তে গেলাম। এই দেখো 17 থেকে ছোটতে নামছি, তাই 17 দিয়ে ভাগ করছি। 1 থেকে আবার বড় ইউনিটে গেছি, তাই 75 দিয়ে ওই পাশে ভাগ করব না গুণ করব? এটা ছোট ক্লাসে তোমরা শিখে আসছো। তাহলে 6.023 × 10⁻23 ইজ ইকুয়াল টু 75 ডিভাইডেড বাই 17। এখানে যেটা আসবে ওইটাই রেজাল্ট। বুঝছি তো আমরা নাকি? কথা বলো না কেন? সরাই দিলে সুবিধা হয় না? এটা নিবো? হ্যাঁ নাও, আরাম করে বসো। হ্যাঁ, এটা তো আমার ক্যালকুলেটর না আমার। আচ্ছা, তো রেজাল্ট তো আসছে নাকি? রেজাল্ট বের করে দিতে হবে। উইদাউট ব্র্যাকেটে এখানে ম্যাথ করলে রেজাল্ট মিলবে না, কিন্তু মিলবে। নিচে একটা আছে তো মিলবে, যখন নিচে একাধিক নাম্বার থাকে তখন মেলে না। আচ্ছা, দেখতে হবে না? 6.023 × 10⁻23 ইন্টু 75 ভাগ হলো 17। 2.675 × 10⁻24 2.657 × 10⁻24 80, এটাই অ্যান্সার। আচ্ছা, তাহলে ম্যাথ শুরু হবে কোথা থেকে? ধরো এটা কতর জন্য আসছে? 3 এর জন্য আসছে। হ্যাঁ বাচ্চারা এদিকে তাকাও। 3 আউট অফ 3 পেতে চাইলে এটুকু লিখলে চলবে। এখন তোমার বাসায় যে তুমি কাজ করবা, তুমি আমার দিকে তাকাও। এরকম তুমি যদি 5টা ম্যাথ করো, এইটুকু 5 বার যদি লেখো, তোমার ব্রেনে সেফ হবে। কিন্তু তুমি লিখতেছো না, তুমি দেখতেছো, মনে করতেছো ইজি। বাস সত্যি বিশ্বাস করো 3 দিন পর তুমি আর পারবা না। কিন্তু এটা লেখা উচিত ছিল। যেহেতু লেখো নাই, আজকে যাই বাসায় লেখো, আর কেউ মানে করো না। এইখান থেকে আমাকে একটা চুজ করে দাও, কোনটা নিবা? একটা চুজ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তুমি কি 5 অধ্যায় পড়ছো আমার কাছে? 5 অধ্যায়ে আমি একটা জিনিস করছিলাম, যৌগমূলক শিখাইছিলাম, তাই না? এদিকে তাকাও, লিখলাম ধাতু প্লাস যৌগমূলক। যৌগমূলক মূলক, ধাতুর সাথে যৌগমূলক আসলে লবণ হয়। তো লবণগুলা কি সলিড হবে নাকি লিকুইড হবে? নরমালি সলিড স্টেটে থাকে। কি স্টেটে? ফর এক্সাম্পল, একটা ধাতু চুজ করলাম সোডিয়াম, আর একটা যৌগমূলক নিলাম কার্বনেট, কাঁচা থাসা ক্লোরাইসি, ঠিক আছে? ফর কার্বনেট। কোনো সমস্যা নাই, ভুলে গেলেও সমস্যা নেই, রিভিশন আবার মনে পড়বে। এটার যোজনী 2, সবটুকুর যোজনী 2।
আর এইটা গ্রুপ 1 এর মৌল, আমরা জানি গ্রুপ 1 এর সবার যোজনী কত 1, তাহলে এটার নিচে 2 লিখলাম। যোজনী জানো কিভাবে বসাইতে হয়, সাধারণত চেঞ্জ করে এটা এই জায়গায় ব্র্যাকেট দিয়ে এই পুরাটুকু এই জায়গায়, ফলাফল আসলো Na2 Na2 আর CO3 CO3, যখন যুক্ত হয় তখন আর চার্জটা থাকে না, কারণ প্রতিটা সোডিয়ামের কাছে একটা করে প্লাস চার্জ ছিল। যেমন এটা দেখার সাথে সাথে বুঝে নিলাম যে এটা হচ্ছে তোমার হলো সলিড, এটা কঠিন পদার্থ। তারপরে ওর রামিশা যে প্রশ্নটা করছে সেটা হলো যে আমরা কিভাবে চিনব। ম্যাথ করতে 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 একটা সময় এটা অভ্যাস হয়ে যাবে। আপাতত আমরা এইভাবে ধারণা করি যে ধাতুর উপস্থিতি কোথাও যদি আমরা দেখি ওটা সলিড অবস্থায় আছে, আর যেগুলা অ্যাসিড মনে মনে আপাতত ধরে নেই যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় সে লিকুইডে থাকে। অ্যাসিড তো লিকুইড মানে কি তরল অবস্থায় থাকে, এইভাবে আর কি সেন্স করতে পারি আমরা। আচ্ছা, এখন এইখান থেকে একটা চুজ করতে পারলা না তোমরা, না? আচ্ছা, আমি হলো এই যে এটা নেই, দেখো তো 9 অথবা 10, না? আচ্ছা, এই যেটা নিলাম, ধরো 10 নাম্বার নিলাম, 9 নাম্বার নিলাম। 9 নাম্বার আসছে, এই যে দেখো এখানে আসছে টি, আর এখানে কি আসছে ভর। এইরকমই তো করলাম একটু আগে। তাহলে টি যেহেতু বললো, এই যে এখন সহজ কিভাবে থিঙ্ক করি দেখো, তাকাও ওইদিকে, এটা হলো অ্যালুমিনিয়াম কার্বনেট। কিভাবে আসলো, এই যে CO3 পিছনের বাচ্চারা, এটা হলো কার্বনেট যৌগমূলক। এটা কি আমার কি ব্যাক করে পাসওয়ার্ড দিয়ে দেখাইতে হবে যৌগমূলকের চার্টটা? আচ্ছা, অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, আর এই সবটুকুর যোজনী হলো এখানে 2। তাহলে যোজনী এক্সচেঞ্জ করলে এটা এই জায়গায় আসে, আর এটার পুরোটা ফার্স্ট বন্ধনী দ্বারা আবদ্ধ করে নিতে হবে। এখানে 3 আসে, তাহলে ফলাফল আসলো Al2 Al2 আর হলো CO3, তার পাশে আছে আর একটা 3। এরকমই তো নাকি? এটার আণবিক ভর বের করবো, তাহলে কিভাবে, অ্যালুমিনিয়াম 2 প্লাস প্লাস CO3 ব্র্যাকেট দিয়ে, কিন্তু বাইরে যে একটা 3 আছে সেটা রাখলাম। তাহলে পরবর্তীতে আসতেছে অ্যালুমিনিয়াম 2 প্লাস এই 3 ওর কাছেও আসে ওর কাছেও আসে, তাহলে আসছে C3 প্লাস O3 3 কে 9, অ্যালুমিনিয়ামের হলো 27 তার সাথে 2 গুণ, প্লাস কার্বনের হলো 12 তার সাথে 3 গুণ, প্লাস অক্সিজেন হলো 16 তার সাথে 9 গুণ। কেউ আসছো যে এইটুকু বোঝো নাই? বুঝছো সবাই? আচ্ছা, তাহলে এখানে 27 গুণন 2 প্লাস 12 গুণন 3 প্লাস 16 গুণন 9, মান আসছে 234। এটা কি লিখবো, গ্রাম পার মোল। কালকে কি মনে আছে এগুলা? অ্যালুমিনিয়াম থেকে আমরা যদি এখানে লিখি Al2CO3, আমরা ভরকে কিসে লিখতে চাইছি জানো? গ্রাম পার মোলে লিখতে চাইছি। কিসে লিখতে চাইছি? আচ্ছা, মোল কিভাবে আসলো জানি তো আমরা, গত ক্লাসে আমরা দেখাইছি আর কি। তুমি হলো একটু দেখে নিও, ক্লাসটা দেখছিলা বাসায়? আচ্ছা, তো এটার হলো আমরা ভরটা বের করে নিছি। তাহলে আমরা কি এখানে এইভাবে লিখতে পারি না? একটু আগে যেটা লিখছিলাম 1 মোল, এটা কি অণু নাকি পরমাণু? Al2CO3 ইন্টু 3 ইকুয়ালস টু 134 আসছিল না 234? তাহলে 234 গ্রাম ইজ ইকুয়াল টু 6.023 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23 টি Al2CO3 ইন্টু 3 টি অণু অণু, এটা লিখে নিলাম। আচ্ছা, 6.023 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23 টি অণু লিখলাম। এখন এসটিপিতে এর মোলার আয়তন লিখবো না, কেন? কারণ হলো এটা আসলে সলিড ম্যাটার। কি ম্যাটার? সলিড। কারণ অ্যালুমিনিয়াম তো আমাদের চোখের সামনে আমরা অহরহ দেখি, এটা কঠিন না? কথা বল না কেন? তো এটা নর্মাল আমরা এসটিপি মানে কি বলতো? এসটিপি গত ক্লাসে শিখছিলাম 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি ওটা গ্যাসে থাকে? তাহলে কি গ্যাসে যদি থাকতো তাহলে আমি 22.4 লিটার লিখতাম। সেটা তো গ্যাসে থাকে না, থাকে কি? কথা বলো না কেন? তো এখন প্রশ্নে কি কইছে দেখো তো, প্রশ্নে এই জায়গায় বলছে আমাকে টি বের এত টি দেওয়া আছে, আপনি ভরটা আমাকে বের করে দিয়ে যান। তার মানে এই যে ভরটা আমাকে নিয়ে রাখতে হবে ডান পাশে, আর টিটা রাখতে হবে বাম পাশে। তাহলে আমি লিখলাম 6, এই যে এখানে লেখার সময় লিখবার নাও 6.023 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23 টি Al2CO3 ইন্টু 3 এর ভর ইকুয়ালস টু হলো 234 গ্রাম। অতএব
একটির ভর হচ্ছে, আমি একটু দাগ দিলাম, 234 ডিভাইডেড বাই হলো 6.023 ইন্টু 10⁻23 গ্রাম। আমাকে বের করতে বলছে কয়টার? 120। অতএব 120টি অ্যালুমিনিয়াম কার্বনেটের ভর হচ্ছে 234 গুণন হলো 120 ইন্টু 10⁻23। এখানে পাশে গ্রাম, 234 গুণন 120 120 ভাগ 6.023 ইন্টু 10⁻23। কোনো স্টুডেন্ট যদি এটা এখন ব্র্যাকেট ছাড়া ক্যালকুলেটরে পুশ করে তাহলে তার ভুল আসবে। 4.66 10⁻20। আচ্ছা, দেখি তোমার কোন ক্যালকুলেটর ওটা? এটা অ্যান্সার। আচ্ছা, আসছে কিসের জন্য জানি না, কিন্তু অনেক সময় ভুল আসে ভুল আসে বিদায় বললাম। এই জন্যই ভুল হয়েছে। কোথায় জানো? 120। দেখছো অলরেডি ভুল আসছে ওর। এখন এইটা বের করব, 4 নাম্বার করব। আজকে বাসায় পড়ো কিন্তু, হ্যাঁ? কালকে পড়ো নাই, এখন কেন পড়ো নাই জানি না। মুছে দিলাম এটা। যদি কারো বেশি টাইম লাগে একটু পরে দেখুনি, কারণ অনেক পড়ানো লাগবে তোমাদের। আমাকে যত সময় বাঁচিয়ে দিতে পারো। তো আমি ধরো 4 নিলাম, বেছে বেছে কয়েকটা করি। তো 4 নাম্বারে যদি আমরা তাকাই, এখানে দেওয়া আছে, 4 নাম্বার নিতে চাইছি না, দেওয়া আছে মোল সংখ্যা, বের করতে বলছে অণুর সংখ্যা। আচ্ছা, তাহলে 4 নাম্বার সলভের ক্ষেত্রে আমাদের লিখলাম 1 মোল। ওটা কি অণু না পরমাণু? অণু। তাহলে আমি লিখলাম mgOH ইন্টু 2 ইকুয়ালস টু হলো এর আণবিক ভর। তাহলে mg, বাচ্চার এটার ভর হলো 80 মেবি। তাহলে mgOH, তার মানে OH এর সাথে যোগ অবস্থায় আছে, OH2। আচ্ছা, সবাই সবার সাথে যোগ, তাহলে এখানে প্লাস ইন্টু O প্লাস H, তার পাশে হলো 2। তাহলে এখানে আসতেছে mg প্লাস এই2 ওর কাছে আসবে, ওর কাছে আসবে, তাহলে O2 প্লাস H2। তাহলে mg এর মান হলো এখানে 24, অক্সিজেনের হলো 16 ইন্টু 2, আর হলো তোমার হাইড্রোজেন 1 ইন্টু 2। তাহলে আসতেছে মেবি 80, না 80 না 40, 16 দুগুণ 32। ও আচ্ছা, দেখি কত আসে। 24 প্লাস কত আসছে? 58। আচ্ছা, 58 গ্রাম। আচ্ছা, এটা আসলো। এখন তাহলে আমি এখানে লিখলাম 58 গ্রাম ইজ ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23t mgOH2 অণু। আচ্ছা, এখানে ধাতু আছে, তাহলে এটা সলিড অবস্থায় নাই, সলিড অবস্থায় আছে। ধাতুই তো কঠিন নাকি? ধাতু সাধারণত কি অবস্থায় থাকে? কঠিন। তো এখন দেখো, প্রশ্নে আছে মোল, প্রশ্নে আছে মোল, প্রশ্নে আছে মোল, এই যে এইখানে আছে মোল। চেয়েছে হলো অণুর সংখ্যা, সংখ্যা মানেই হলো টি, তার মানে চেয়েছে এইটা কোনটা থেকে এটা থেকে। তাহলে এখানে 58 গ্রামের কোনো ভূমিকা নাই, আছে কি? আমাকে এইভাবে কয়েকটা অঙ্ক নিজেকে সময় দিয়ে দিয়ে করতে হবে। তাহলে নাও আমি লিখলাম, প্রিয় বাচ্চারা, 1 মোল 1 মোল mgOH ইন্টু 2 ইজ ইকুয়াল টু 6.023। এর অণুর সংখ্যা, বাংলা কথাটুকু লিখলাম, অণুর সংখ্যা ইজ ইকুয়াল টু ইন্টু 10⁻23t, এটা লিখলাম। অতএব কয় মোলের চাইছে বলো তো? 15 মোল। এখানে এই যে 15 মোল, 15 মোল mgOH ইন্টু 2 এর অণুর সংখ্যা
ইকুয়ালস টু 6.023 ইন্টু 10⁻23 ইন্টু এখানে 15 ইন্টু হবে নাকি ভাগ হবে? ভাগ হবে, মানে একের চাইতে 15 বড়, মানে ছোট ইউনিট থেকে বড় ইউনিটে গেলে ভাগ, ভাগ গুণ, আর বড় ইউনিট থেকে ছোট ইউনিটে গেলে, তাহলে 6.023 ইন্টু 10⁻23 গুণন 15 মান আসছে হলো 9.0345 ইন্টু 10⁻24 টি, এটাই অ্যান্সার। হয়েছে? যদি রেগুলার স্টাডি না করো তাহলে কিন্তু আসলে কেমিস্ট্রির এই অধ্যায় ভালো লাগবে না, কারণ এটা আমি যতই চেষ্টা করি তুমি পারবা না যদি নিজে বাসায় প্র্যাকটিস না করো। ম্যাথ আসলে এক ধরনের প্র্যাকটিস। আরো উঠান হয় নাই? আচ্ছা, পরেরটা আমি আরেকটা নিলাম, খুব মনোযোগ দিবা। এইবার এই প্রশ্নের মধ্যে দেখো পরমাণু আছে, এই প্রশ্নে পরমাণু আছে। আমি একটা পরমাণু সংখ্যা রিলেটেড ম্যাথ করবো এখন। আয়তনেরটা নিয়ে করি। আচ্ছা, তাহলে ধরো 12 নাম্বার ম্যাথটা দেখি। এখানে আছে হলো NaOH। তাহলে আমি ওই যে পঞ্চম অধ্যায়ে পড়াছিলাম এম হাই বাই সায়ানাইড, বাইতে কি বলতো? বাইকার্বনেট। বাইতে কি? এই যে বাইতে ছিল বাইকার্বনেট, বাইসালফেট, বাইসালফাইড। বাইকার্বনেট, বাইকার্বনেটের সংকেতটা হলো HCO3-। এটা এক যোজনী। কত যোজনী? এক। তাহলে এখন সোডিয়ামের সাথে যদি ও আসে, ওর যোজনী 1, এই সবটুকুর যোজনী 1, তাহলে ব্র্যাকেট দিয়ে এই 1 এখানে, এই 1 এখানে, তাহলে সোডিয়াম ওকে সোডিয়াম, HCO3 ওকে HCO3, এইটুকুর নাম সোডিয়াম, এটুকুর নাম বাইকার্বনেট। তাহলে নাম দাঁড়ালো সোডিয়াম বাইকার্বনেট। মনে থাকবে? ওর আর একটা নাম আছে হাইড্রোজেন কার্বনেট, তাহলে বলা যাবে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। কোনো সমস্যা নাই, মনে থাকবে না ইনশাল্লাহ? আচ্ছা, এগুলো ভয় পাওয়ার কারণ নাই, এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হবে। যদি ওই অধ্যায়ে আমাদের একটু গ্যাপ থাকে সমস্যা নাই। তো আমরা এখানে এটার ভরটা কি বের করে নিতে পারি? কারণ আমার তো ভর লাগতেছে। ভর যদি বের করি, এখানে বোঝা যাচ্ছে যে এন এর সাথে এইচ যোগ অবস্থায় আছে, এইচ এর সাথে কার্বন বন্ডিং, কার্বনের সাথে অক্সিজেন 3টা বন্ডিং আছে। তাহলে আমরা এখানে সোডিয়ামের ভর জানি 23, হাইড্রোজেনের জানি 1, কার্বনের জানি 12, আর অক্সিজেন এর সাথে 16, তার সাথে 3 গুণ 3 16 48 হয় না? 48 প্লাস 12 প্লাস 1 প্লাস 23, তাহলে 95 আসলো। কত আসলো? এটা আমি যে আলাদা অন্য জায়গায় করে নিলাম, 95 গ্রাম। তাহলে আমি কি এখানে লিখতে পারি 1 মোল এইচ NaHCO3 এর ভর, ভর না, হ্যাঁ এগুলা ক্ষতে অসংখ্য আছে। হ্যাঁ এগুলাই তো আসবে, এটা শুধু ক্ষতে কেন, ওটা গতেও আসবে, এই জন্যই তোমার করতে হবে। নৈর্ব্যতিকেও তো আছে। তাহলে দেখো এখানে তোমার আসতেছে হলো 95 গ্রাম। তাহলে 6.023 ইন্টু 10⁻23 টি NaHCO3 অণু। আচ্ছা স্টুডেন্ট, এই লাইনটা যে বারবার লিখতেছি, ও 84 না, হয়তো ক্যালকুলেটরে ভুল মান আসছিল, তাহলে 84 লিখে নাও, সমস্যা নেই, ভুল হইতে পারে আর কি। দিলাম 84। আচ্ছা, এখানে লিখলাম STP তে NaHCO3 এর আয়তন 22.414 লিটার। কিন্তু প্রশ্নে এখানে কিসে আছে বলো তো দেখি? মিলিলিটার আছে না? আচ্ছা আসো এখন একটু দেখো জিনিসটা, বোর্ডে তাকাও সবাই। এইখানে বাংলা দিয়ে কোনো আয়তন টাইতন কিছু লেখা আছে? নাই। এই একক দেখেই বুঝা নেওয়া লাগবে যে এখানে আয়তনকে মিন করতেছে, তার মানে এবার আমার এই খণ্ড নেওয়া লাগবে। আর বের করতে বলছে পরমাণুর সংখ্যা, কিন্তু এই জায়গায় তো এটা একটা অণু, এখানে এটা একটা কি? তাহলে প্রথমে তোমার অণুই বের করা লাগবে, কারণ এই রিলেশনটা আছে হলো অণুতে, তারপরে সেই অণুরে হলো পরমাণুতে কনভার্ট করা লাগবে।
বুঝছো কি? তাহলে আমি একটা কাজ করি, এইভাবে লিখি, এসটিপিতে NaHCO3 এর কি জানি বের করতে বলছে, পরমাণুর সংখ্যা। আচ্ছা, এইভাবে করব। এখানে আয়তন দেওয়া আছে, পরমাণুর সংখ্যা বের করতে বলছে, তাহলে এই দিক থেকে নেই। এটা কিসে আছে? লিটারে আছে না? তাহলে ওটা মিলিলিটারে নাও। এটারে মিলিলিটারে নিলে কি করতে হবে? আমরা জানি 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 মিলিলিটার, তাই না? তাহলে ওখানে 1000 দ্বারা কি করতে হবে? গুণ নাকি ভাগ? গুণ করা লাগবে, কারণ এখানে আছে 22.414 লিটার। এই যে 1 লিটার মানে হচ্ছে এরকম 22.414 ইন্টু 1 লিটার, মানে এটার সাথে মনে মনে 1 আছে, তাহলে 1 লিটারের মান এটা বসাইলে মিলিলিটার হয়। তাহলে ওর সাথে যদি 1000 দ্বারা গুণ করি, এই যে মিলিলিটার হয়ে গেল, এরকম আর কি। তাহলে 22.4 ইন্টু 1000, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে বাদে, এখানে লিখে রাখলাম 22,400 মিলিলিটার। তাহলে আমি এই জায়গায় লিখলাম নাও 22,400 মিলিলিটার NaHCO3 এর অণুর সংখ্যা না পরমাণুর সংখ্যা? অণুর সংখ্যা। এই প্রশ্ন একটু প্যাচ আছে কিন্তু, 6.023 ইন্টু 10⁻23, অর্থাৎ এইটা থেকে এইটা আসলাম, এইটুকু বাদ, কারণ এইটুকু প্রশ্নের মধ্যে নাই। টি অতএব এখানে কত মিলিলিটার লিখবো? 1 মিলিলিটার NaHCO3 এর অণুর সংখ্যা হবে হলো 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই এই যে 22,400 লিটার মিলিলিটার টি। অর্থাৎ চাইছে কত মিলিলিটারের? তাহলে আমি এই যে এখানে লিখলাম 500 মিলিলিটার NaHCO3 এর অণুর সংখ্যা ইজ ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23 গুণন 500, আর নিচে আসলো তোমার 22.400। বের করো 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 500 ব্র্যাকেট আনসার ভাগ 22,400, মান আসছে হলো 1.344 ইন্টু 10⁻22 টি। অ্যান্ড শোনো, এটা কি বের হয়েছে বলো তো? অণু বের হয়েছে। এই যে আমি এখানে বের করছি হলো অণু, এই যে এখানে অণু বের করে রাখছি। তাহলে এই বিষয়টা খেয়াল রাখা হয়। এখন এটা পরমাণুতে কনভার্ট করবা। কিসে? পরমাণুতে। পরমাণুতে কনভার্ট করার থিওরিটা একটু দেখে নাও তো। এইচ, এখানে লিখলাম HNaCO3, বলো তো এটা টোটাল কয়টা পরমাণু আছে? হাইড্রোজেন আছে হলো একটা, সোডিয়াম আছে একটা, কার্বন আছে একটা, এটা তিনটা, সবগুলা যোগ করো। আমরা বলছিলাম ডান পাশে পদতলে যে সংখ্যা থাকে সেটা হলো পরমাণুর সংখ্যা, ডান পাশে পদতলে যে সংখ্যা থাকে সেটা কি? পরমাণুর সংখ্যা। তাহলে আমি এখানে টোটাল আমি যোগ করলে পাই কত? পাই বলো 6। তাহলে এই জায়গায় লিখবো হেয়ার একটি NaHCO3 এর পরমাণুর সংখ্যা ইজ ইকুয়াল টু 6টি। অতএব দেখো এবার লেখার স্টাইলটা দেখো, এই যে এখানে কিন্তু আমি অতএব দিয়ে লিখবো। পরীক্ষার মধ্যে এখানে কত ml চাইছে? এই কথাটুকু এই জায়গায় লিখতে হবে। দেখো 500 ml NaHCO3 এর পরমাণু সংখ্যা, এই পাশে জায়গা নাই, নিচে লিখলাম। ওই যে রেজাল্ট পাইছে ওইটা 1.344 ইন্টু 10⁻22। এই যে কয়টা পরমাণু পাইছো? 6। পরে শুধু 6 দিয়ে গুণ দিবা ইন্টু 6, মান আসলো 8.066 ইন্টু 10⁻22। এটাই অ্যান্সার।
এটা ইম্পর্টেন্ট ছিল কিন্তু একটু খেয়াল করো, এই লেখার স্টাইলটা বুঝতে হবে। এখানে এটা ভুল হবে, এখানে আছে একটির মধ্যে পরমাণু আছে 6টা, আর এই জায়গায় লিখছি 500 ml এর মধ্যে পরমাণু আছে কয়টা। এটা বের করছি হলো আমরা 5টির মধ্যে, শুধু এখানে এসে কি করছি আমরা, এখানে এসে যে 6 দিয়ে গুণ দিছি, সমান এতটুকু। জটিল মনে হচ্ছে? আচ্ছা বুঝাই দিচ্ছি, তুমি এটা উঠাও, আমি বুঝাই দিচ্ছি। অসুস্থ তুমি? উঠান শেষ? বলো কি তুমি এত ফাস্ট? ওকে, প্রথম বলতে এই হিসাব নিকাশটুকু তো বুঝছো নাকি? এটা এখনো যার প্রবলেম তার কিন্তু বুঝতে হবে যে তার মোটামুটি ভালোই জ্ঞান আছে, এটা যে বের করতে পারতেছে না। এইটা মূলত আমাদের সেই সূত্র থেকে আসতেছে না বারবার। এর জন্য আমি বলছি যেটা 5-6 বার লিখতে হবে, তো এক্সট্রা 5-6 বার না লিখে, সময় নষ্ট না করে জাস্ট একটা প্রশ্নের পদার্থ সিলেক্ট করলা, এটাই। তো এখানে তো ইজি, আমরা শিখছিলাম এখানে এক্স, এক্স মানে এই পদার্থ, তাহলে সামনে এই ফ্রেম 1 মোল অমুক ইজ ইকুয়াল টু তার পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু 6.023 × 10⁻23টি সে টির অণু, তারপরে টিপিতে ওই পদার্থের আয়তন 22.4 লিটার, মানে এটা নিজের কয়েকবার লিখলে এটা হয়ে যাবে। তারপরে কাজ করতে হয়, প্রশ্নে কি দেওয়া আছে এবং কি চেয়েছে। প্রশ্নে দেওয়া আছে আয়তন, এর জন্য আমি আয়তন কোথায় আছে, এই যে এখানে আয়তন হলো লিটার বা মিলিলিটারে, আমি এটার মধ্যে টিক দিয়ে রাখলাম। চেয়েছে কি সংখ্যা, এটাও তো সংখ্যা, বাট এটা তো মোল লেখা আছে, এটা তো ভর, এটাও সংখ্যা কিন্তু এটা হলো ভরের সংখ্যা, কোনটা, এই যে টি। তার মানে আমার প্রশ্নে চেয়েছে এটি। কার কাছ থেকে চাইছে? আয়তনের কাছ থেকে। যার কাছ থেকে চাই ঐকিক নিয়ম অনুযায়ী তারা কোন পাশে রাখি? বাম পাশে। তাই আমি ওর যে এখানে একটু গুছিয়ে লেখার সময় এটা হুবহু এইভাবে না লিখে আমি লিখলাম যে হলো, ও এইখানে একটা কথা লেখা উচিত 100%, এটা না লিখলে ভুল হবে। STP-তে এই অঙ্কে এটা লিখতেই হবে, STP-তে এখানেও লিখতে হবে STP-তে, কারণ অন্য তাপমাত্রায় যদি নিয়ে কেউ এই ম্যাথটা করে তার তো অন্য মান আসতে পারে না। গত ক্লাসে যেটা আমরা দেখাইছি যে তাপমাত্রার চেঞ্জের কারণে, প্রেসারের চেঞ্জের কারণে পদার্থের আয়তনের পরিবর্তন ঘটে না। ও এটা যে লিটারে নিলাম না, লিটারে ছিল, লিটারই মানে আমরা যে সূত্রটা পেয়েছি তোমাদের যে কালকে যে পড়াইছি ওই সময় আমি পড়াইতে যে ফিল করলাম যে এটা আসলে ইয়ের মধ্যে রাখার দরকার। এই যে ইনি হলে অ্যামিবিয়া অ্যাভোগাড্রো, হ্যাঁ ইনি একজন সায়েন্টিস্ট, উনি হলো এই অ্যাভোগাড্রো নাম্বারটার আবিষ্কারক। উনি তারপরে এই সূত্রটা দিছিল আমাদের স্থির তাপমাত্রা এবং চাপে, কথা না বলি, মৌলিক এবং যৌগিক গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। তারপরে যে তোমাদের কালকে খাতায় একটা জিনিস লিখছিলাম, এই যেটা ছিল 3 নাম্বার অনুসিদ্ধান্ত, স্থির তাপমাত্রা এবং চাপে সকল গ্যাসের মোলার আয়তন। মোলার আয়তন বলতে একটু আগে কি বুঝাইছি? 1 মোল, 1 মোল এর আয়তন, তাই বলছিলে না? আচ্ছা, হলো 22.4 লিটার, এইটুকু তো জানি আমরা। আর পাশে এক্সট্রা একটা জিনিস নেওয়া হয়েছে, ডেসিমিটার, অর্থাৎ 1 লিটার ইজ ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব, আর 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 মিলিলিটার। তো প্রশ্নে যদি ডেসিমিটারে থাকে তাহলে লিটারেও করলে হবে, ডেসিমিটারেও করলে হবে। প্রশ্নে যদি মিলিলিটারে থাকে তাহলে তার আমরা হলো এটাকে মিলিলিটারে রূপান্তর করে নেব, 22.4 লিটারে মিলিলিটারে রূপান্তর করে নেব। যেমন প্রশ্ন তৈরি হয়েছিল কত দেয়া, 500 মিলিলিটার নেয়া না, কথা বলো না কেন? তো তখন এই 22.4 লিটারে মিলিলিটারে কনভার্ট করে ম্যাথ করছি, বুঝছো? প্রশ্ন যদি এটা না থাকে, প্রশ্ন এমন থাকতো 0.5 লিটার, তখন এটা 22.4 লিটার দেয়, কারণ লিটার থেকে লিটারেই যাইতাম। লিটার থেকে তো আর আমরা মিলিলিটারে দেওয়া ম্যাথ উল্টাপাল্টা করা যাবে না, যাবে কি? এটা অঙ্ক করার সময় এক্সট্রা একটা নলেজ তোমার থাকা লাগবে। এর জন্য ওই যে ওইটারে আমরা হচ্ছে মিলিলিটার করে নিয়েছিলাম, এক্সট্রা ওই কাজটুকু আমাদের করে নেওয়া লাগছে, এই যে অঙ্কে এই যে এটুকু করে নেওয়া লাগছে। তো এইটা কিভাবে করলাম তোমার কি এইটা প্রশ্ন, যে ওই যে কোন ম্যাথটা জানো, এটাই? হ্যাঁ,
তো এখানে এটা কিভাবে করলাম এটা বুঝিয়ে দিতে হবে, মেবি দেয়া লাগতে পারে। যেমন ব্যাপারটা ছিল এমন, ধরো তোমার ছিল 22.414 লিটার, তাহলে পরবর্তীতে আমরা লিখলাম 22.414 ইন্টু 1 লিটার, এভাবে লেখা যায় না? প্রতিটা ইউনিটের সাথে মনে মনে কি থাকে, 1 থাকে। আমরা জানি এভরিওয়ান 1 লিটার ইকুয়ালস টু 1000 মিলিলিটার। তাহলে আমি 1 লিটারের বদলে এই 1000 বসিয়ে দিলাম এই জায়গায়, তাহলে আসতেছে 22.414 ইন্টু 1000 এই যে মিলিলিটার, অর্থাৎ লিটার থেকে মিলিলিটারে আসলে 1000 এই যে গুণ হয়ে গেল। বুঝছি? বাসায় 2-3টা কইরো। আচ্ছা, সোডিয়াম ধাতু, এখন প্রশ্নটা তো মেক হয়ে গেছে, এখন এটারে কল্পনা করা হয়েছে ধরো গ্যাসীয় স্টেটে। বুঝছো? যদি প্রশ্ন আসে তোমার করা লাগবে। আচ্ছা, এসটিপিতে লেখা হয়েছে এটার আয়তন যদি গ্যাসীয় ফর্মে থাকেও, তার যদি গ্যাসে আনা হয় যে তাপমাত্রাই হোক, কিন্তু এইখানে যে মানটা আসছে এটা সূত্রের মধ্যে ফিক্সড করে দেওয়া হয়েছে যে হলো তুমি যেই গ্যাসীয় পদার্থটাই নাও না কেন সেটা এসটিপিতে তার আয়তন হবে 22.4 লিটার। বুঝছো কি? এখন এইখানে NaHCO3 দিয়ে দেওয়া হয়েছে, অন্য যে কোনো পদার্থ থাকতে পারে, যেমন কার্বন ডাইঅক্সাইড হবে, বা এসটিপিতেই লিখতে হবে, কারণ এটা তো আমরা আনতেছি ওই সূত্র থেকেই, এই পুরাটা তো 3টা সূত্রর মিক্সড। বুঝছো কি? এসটিপি এটা তো অ্যাভোগাড্রোর ওই যে একটা অনুসিদ্ধান্ত থেকে আসলো না? আচ্ছা, আসো এখন এই যে আমরা বড় করে করলাম এটারে কিভাবে শর্ট করে করা যায়। এখানে যে সূত্রটা ছিল 3টার ক্ষেত্রে আমরা দেখছি প্রথমে শুধু কি লিখছি, মোল সংখ্যা লিখছি না? সেটাকে আধুনিক বইয়ে, এই যে আধুনিক টেকনিক আমাদের বইয়ে 3টাকে এইভাবে প্রকাশ করছে। রুল নাম্বার 1 শিটে যাও, রুল নাম্বার 2, রুল নাম্বার 3, এটা এখন টিক দিবা। না বললে কিন্তু হবে না, এটা কিন্তু আমি তোমারে মানে তোমার ব্রেনে জাস্ট থিওরিগুলা কিভাবে আসতেছে সেটা দেখাই দিতেছে, তুমি যদি না পড়া হবে না। পেজ নাম্বার 5-এ যাও, ধরো সূত্রটা কিভাবে প্র্যাকটিস করবা। যেমন ধরো একটা কোশ্চেন দেখলাম যে 15 গ্রাম NH3 এর অনুর সংখ্যা কত? অনুর সংখ্যা, এটা একটা প্রশ্ন। তো প্রশ্নের মধ্যে যে মানটা দেওয়া আছে এখানে গ্রাম এককে, এই আধুনিক টেকনিকে এটারে ডব্লিউ দ্বারা প্রকাশ করবে। তাহলে এখানে এম কোনটা? শুরুর দিকে আমরা পড়ে আসছি যে আণবিক ভরকে অথবা পারমাণবিক ভরকে কি দ্বারা? ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়, মানে প্রতীক। মনে আছে না? শীটের মধ্যে একটু দাগ দাও। এটা হলো দেখো দেওয়া আছে হলো 1 পেজের নিচের দিকে, আণবিক ভরকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করে, আণবিক ভরকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। পাইছো? তাহলে ফর্মুলাটা হলো এরকম, যদি ডব্লিউ গ্রাম কোনো বস্তুর ভর, যেমন এখানে আছে ডব্লিউ, এটার ভর হলো 17 গ্রাম, এরকম যদি হয় তাহলে ডব্লিউ গ্রাম কোনো বস্তুর ভর ধরো হলো তার আণবিক ভর হলো, ডব্লিউ গ্রাম কোনো বস্তুর আণবিক ভর হলো ক্যাপিটাল এম। অতএব 1 গ্রাম কোনো বস্তুর আণবিক ভর হবে এম ডিভাইডেড বাই ডব্লিউ। যদি এইভাবে লিখি তাহলে হবো না, কারণ এইখানে যেটা আছে মোল সংখ্যা ইজ ইকুয়াল টু, এই যে এই সূত্রটাই, এটা হলো সূত্র এন ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই আণবিক ভর, আর এন ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে হইলো, আচ্ছা ওইখানে একটু উল্টা লিখছি যার জন্য আমার বুঝাইতে অসুবিধা হইতেছে। এটা হলো এরকম, যেমন ধরো আমরা আণবিক ভরকে ক্যাপিটাল এম দিলাম, এম আণবিক ভর বিশিষ্ট একটা পদার্থের পরিমাণ হলো ডব্লিউ। অতএব 1 গ্রাম ভর বিশিষ্ট একটা পদার্থের পরিমাণ হলো বা মোল সংখ্যা হলো ডব্লিউ ডিভাইডেড বাই এম। তাহলে 1 গ্রাম আণবিক ভরের একক কি পড়ছিলাম আমরা? গ্রাম পার মোল পড়ছিলাম, মনে আছে কি? তাহলে এখানে লিখলাম এম আণবিক, এম গ্রাম পার মোল বিশিষ্ট ভরের, আণবিক ভরের কোনো পদার্থের পরিমাণ হলো ডব্লিউ গ্রাম। অতএব 1 গ্রাম
পার মোল ভরের আণবিক ভর বিশিষ্ট কোনো পদার্থের মোল সংখ্যা হলো ডব্লিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। তাহলে উপরে আছে হলো গ্রাম, আবার নিচের এই যে এই পাশে ছিল গ্রাম পার মোল, গ্রাম পার মোল, তাই আছে না? তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে গ্রাম গ্রাম কাটা যাব না, আর মোল উপরে ওটা হবো শুধু মোল, মোল হবে না? অর্থাৎ এখানে ডব্লিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, অর্থাৎ এই পাশের তখন এই নাম্বারটাকে বলা হয় মোল সংখ্যা। মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই এম। মানে আমি এই সূত্রের প্রতিপাদনটা এইভাবে আসছে। আচ্ছা, বুঝতে যদি অসুবিধা হয় আমি আরো ক্লিয়ার করি। মোল ইনভার্স ছিল না উপরে ওটা, আচ্ছা ব্যাক করি। আচ্ছা আচ্ছা বুঝাই বুঝাই বুঝাই, সমস্যা নাই। এটা হলো তোমার ছিল এরকম, এটুকু কেটে দিলাম, ঠিকই আছে কিন্তু মানে এখানে ছিল এটা ধরো এই মোলটা এখানে ছিল এমও এল ই ছিল, এরকমই তো ছিল, এটা নিচে মনে মনে ওয়ান, তাহলে গ্রাম ডিভাইডেড বাই ওয়ান ইন্টু মোল উপরে গেল আর নিচে গ্রাম আসলো, তাহলে গ্রাম গ্রাম কাটা গেল। আচ্ছা, যেহেতু পার নিয়ে প্রবলেম হতেছে আমি আর একটু সহজ করি, আমার মনে হয় সবার বুঝতে অসুবিধা হইতেছে। ধরো আমি লিখলাম সালফিউরিক অ্যাসিড SO4, তো এটা সমান সমান যেন আমরা কি লিখি 98 গ্রাম পার মোল, এটা তো লিখতে হবো নাকি? এই জিনিসটাকে আর এইভাবে লিখবো না, এটাকে লিখবো হচ্ছে H2SO4 এর আণবিক ভর ইজ ইকুয়াল টু 98 গ্রাম পার মোল। এ পর্যন্ত বুঝতে কি অসুবিধা হইল? মানে ওই বড় কথাটাকে একদম সমান দিয়ে ছোট করে দেওয়া হয়েছে, ন্যারো করা হয়েছে। আণবিক ভরকে কি দিয়ে প্রকাশ করে? এইটুকুর এবার কি কাউন্ট করলাম ক্যাপিটাল এম দিয়ে, বুঝতে অসুবিধা হলো কি? এইটুকুর নাম হলো H2SO4, পাশে লিখলাম H2SO4, কোনো অসুবিধা আছে? মানে লিখলেও চলবে না লিখলেও চলবে, আমি কথার কথায় সিম্বলাইজ করলাম ইজ ইকুয়াল টু 98 গ্রাম পার মোল। এইভাবে তো আমরা লিখতে পারি, পারি না? এখন পরীক্ষার মধ্যে যদি এরকম থাকে, ধরো এটা ছোট করলাম একটু, পরীক্ষার মধ্যে আমি বললাম যে H2SO4 এর পরিমাণ ইজ ইকুয়াল টু হলো ধরো 180 গ্রাম। ওই 98 ছাড়া যে পদার্থটা আমি দিলাম এটা হলো তার ওয়েট, তার ওজন, মানে আমি এতটুকু বাজার থেকে কিনে আনছি, আমি আনছি এতটুকু 180 গ্রাম, ও আনছে শুধু 80 গ্রাম, ও আনছে 20 গ্রাম, তাহলে এক একজনে এক একটা পরিমাণ আনতে পারে না? এক একজনে এক এক পরিমাণ আনলে এক একজনের পরিমাণকে প্রকাশ করার জন্য আমি ধরো ডব্লিউ লিখলাম, দেখো তো বোঝো নাকি? আমরা ওই যে কোনো জিনিসের ভিন্ন ভিন্ন মান আসলে ধরি সংখ্যাটি এক্স, এরকমই তো ধরি, এখানে ডব্লিউ দ্বারা প্রকাশ করলাম, অথবা স্মল এম লিখলেও চলতো, কিন্তু বইয়ের মধ্যে যেহেতু আমাদের ক্যাপিটাল এম ডব্লিউ ইউজ করছে তাই আমি ক্যাপিটাল ডব্লিউ দিলাম, কিন্তু ইন্টারে যায় এটা স্মল এমও কোনো কোনো বইয়ে পাওয়া যায়। তা এই সংখ্যার বদলে দিলাম ডব্লিউ, পাশে দিলাম গ্রাম। তো যে পদার্থের মান নিছি তার একটা নিজস্ব আণবিক ভর আছে না, কথা বলো না কেন? ওই যে পাশে দেখে আইলাম যে এতটুকু, তো ওই সংখ্যাটা না লেখা এখানে সালফিউরিক অ্যাসিড নিচে দেখে 98 আসছে, কিন্তু ও আনছে সালফিউরিক অ্যাসিড, তুমি আনছো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ও আনছে ক্যালসিয়াম অক্সাইড, তাহলে পদার্থ অনেক না। সূত্র কি শুধু একজনের জন্য বানাই না সবার জন্য বানাই? সবার ভরকে কি দ্বারা প্রকাশ করি? ক্যাপিটাল এম, তাই আমি এখানে লিখলাম ক্যাপিটাল এম। তো ক্যাপিটাল এম এর একক কি? এখানে লিখলাম গ্রাম পার মোল। একটু বোঝার চেষ্টা করো, কেউ কিন্তু এইভাবে আসলে পড়ে না, সবাই ক্লাসে সবাই ডিরেক্ট মুখস্থ করবো এন ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই এম, এটা একটা সূত্র, এভাবে বলবো। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা থ্যাঙ্কস, ওটা ভুলে বলে ফেলছি, তাহলে তাহলে হয়ে গেছে। তাহলে আমরা এম, এখন পরবর্তীতে আমরা এটা করব 1 গ্রাম পার মোল, এই এম রে তাহলে ওই পাশে নিয়ে যাবো না, ইজ ইকুয়াল টু, এখন যদি আমরা একটা কাজ করি এটাও তাহলে আর আমি লিখলাম না, এটুকু বাদ দিলাম, একটি লিখলাম টি, তাহলে পুরাটুক ওই পাশে চলে গেল, উপরে হলো ডব্লিউ গ্রাম আর নিচে হলো তোমার হলো ক্যাপিটাল এম গ্রাম পার মোল। এখন কি বুঝছো তোমরা? আমাদের এই যে গ্রাম গ্রাম কাটা গেল, পাশে থাকে শুধু মোল, আর এই একটার
অণুর সংখ্যাকে এখানে বলা হয় মূল সংখ্যা, আর মূল সংখ্যাকে প্রকাশ করা হয় স্মল এন। তাহলে স্মল এন ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু মোল। তুমি কি বিষয়টা এখন বুঝছো? এইখানে কিন্তু আমি মোল লিখছি বাচ্চারা, বুঝছো এখন? মানে আসলে আমি ট্রাই করলাম যে এই ফর্মটা যে হয়েছে, এই ফর্মটা কিভাবে হইলো সেটা বোঝানোর ট্রাই করলাম, কিন্তু ক্লাসের অন্য অন্য বন্ধুরা দেখো ওরা বলছে এটা সূত্রই তাই এইভাবে হয়েছে, কিন্তু আমি একটু ব্রেনে দেওয়ার চেষ্টা করছি। যদি নিতে পারো নিবা, না হলে তুমিও 2-3 বার বাসায় লিখবা যে এন ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই এম, এন ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই এম, দেখবা খুব ইজিলি মিলা যাইতেছে। এখন আসলে তুমি ম্যাথ করার সময় কি করবা, এদিকে তাকাও। সৃজনশীল প্রশ্নের ভিতরে প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে যেটা গ্রাম এককে যে পদার্থের পরিমাণ সেটাই হলো ডব্লিউ এর মান। প্রশ্নের মধ্যে যেইটুকুর মধ্যে গ্রাম লেখা থাকবে, একটা নাম্বার আছে তার পাশে জি লেখা আছে, তার পাশে কি লেখা আছে? জি। একটা প্রশ্ন দেখি তাহলে, দেখুন এই প্রশ্নে যদি যাই, দেখো তো কোনোটার পাশে, আচ্ছা এখানেও নেই, এই দেখো 5 গ্রাম। তাহলে এই 5 এটা কিসের মান বলো তো? ডব্লিউ এর মান। এই 1 এটা কিসের মান বলো তো? বুঝতে পারছো কি? অর্থাৎ প্রশ্নে, তাই এই যে এখানে লেখা হয়েছে প্রশ্নের মধ্যে উল্লেখিত, সেটা এমসিকিউ হোক আর সিকিউ হোক, যেটার পাশে যেই সংখ্যার পাশে গ্রাম থাকবে সেটা হলো ডব্লিউ এর মান, আর প্রশ্নে যে পদার্থ উল্লেখ থাকবে তার আণবিক ভর হলো ক্যাপিটাল। এটুকু প্রবলেম আছে? এটা 1 নম্বর সূত্র আমাদের শেষ। এখন আমি বলবো 2 নম্বর সূত্র নিয়ে কথা বলবো। সূত্র নাম্বার 2 কিভাবে আসলে আমরা সেটা নিয়ে একটু জানতে চাই। সূত্র নাম্বার 2 আসছে হলো, এখানেও মোল সংখ্যা ইজ ইকুয়াল টু 22.4 লিটার দিয়ে ভাগ করা হয়েছে। আচ্ছা, এখন প্রশ্নে উল্লেখিত লিটার এককে, এই যে এখানে লেখা আছে পদার্থটা থাকতে হবে লিটার এককে। কি এককে? লিটার এককে যে পদার্থ থাকবে সেটা হলো তার আয়তন, তার হলো 22.4 লিটার দিয়ে ভাগ দিবা। তো এটা কি রকম? যেমন ধরো আমরা এটা এইভাবে নিলাম, 22.4 লিটার একটি অজানা পদার্থের অজানা লিখলাম এই জন্য যে আমি, তুমি, তোমরা, আমরা সবাই যে কোনো পদার্থ নিয়ে কাজ করতে পারি। অজানা পদার্থের আয়তন হলো ইজ ইকুয়াল টু ভি লিটার, মানে আয়তনটা অজানা। অতএব 1 লিটার ওই অজানা পদার্থের আয়তন হবে ভি ডিভাইডেড বাই 22.4 লিটার। অর্থাৎ এইখানে যে ভি এর মানটা বসাবা এটা অবশ্যই লিটারে বসানো লাগবে। কিসে বসানো লাগবে? লিটারে। তাহলে তোমার অঙ্ক হবে। লিটার যখন কাটা গেল তাহলে তখন এটারে বলা হবে 1 মোল, অর্থাৎ এন ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 22.4 লিটার। অর্থাৎ এইটার মান অলওয়েজ লিটারে বসানো লাগবে। এই সূত্র দিয়ে অঙ্ক করলে এন ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 22, এটা দিয়ে যদি অঙ্ক করো অবশ্যই এই মানটা এখানে লিটারে বসানো লাগবে। প্রশ্নে যদি দেখো মিলি লিটারে আছে তাহলে তুমি অবশ্যই লিটারে কনভার্ট করে নিবা। এটা গেল। তারপরের প্রশ্ন, পরের সূত্র 3 নম্বর সূত্রটা আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো এইটা, ওই যে তোমার হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। তো আমরা এটারে লিখলাম এইভাবে, ধরো 6.023 ইন্টু 10⁻23টি একটি অজানা পদার্থের অজানা অণুর সংখ্যা, অজানা অণু বা পরমাণুর সংখ্যা, অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, আয়নের সংখ্যা, যে কোনো কিছু হতে পারে, তাই না? সংখ্যা আমি অণু লিখলাম আর কি, ইজ ইকুয়াল টু হলো তোমার নাম্বার এন। সংখ্যার ইংরেজি কি? নাম্বার না? নাম্বারকে এখানে ক্যাপিটাল এন দিলাম। অতএব একটি অজানা পদার্থের অণুর সংখ্যা ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। তখন এইটাকে, এই একটার পদার্থকে এখানে মোল সংখ্যা বলে। এন ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। কার বুঝতে অসুবিধা হইলো? এখানেও তোমার হচ্ছে এটার হলো মোল। তাহলে আমাদের টোটাল সূত্র দাঁড়াইলো হলো 3টা। কয়টা বলো তো? 3টা। এখন বাসায় যায় তুমি 3বার এটা কয়েকবার, যার ব্রেন যেরকম ভাবে কনজিউম করে ওই কয়বারই লিখবা। এরকম এই যে এন ইজ ইকুয়াল টু, প্রথমে পাইছি ডব্লিউ ডিভাইডেড বাই এম, ক্যাপিটাল এম মানে আণবিক ভর। এন ইজ ইকুয়াল টু পাইছি কি বলতো? ভি ভাগ, এটা লিটার ব্র্যাকেট দিয়ে লিখে রাখবা, 22.4 লিটার। এন ইজ ইকুয়াল টু এন বাই 6.023
ইন্টু 10⁻23। এটারে দিলাম হলো 1 নং সমীকরণ, এটারে দিলাম 2 নং সমীকরণ, এটারে দিলাম 3 নং সমীকরণ। এ পাশে সবগুলা কি সংখ্যা বলো তো? মূল সংখ্যা। তাহলে এটারে এইভাবে লেখা যায় 1 2 1,2 ও 3 নং হতে পাই, নং হতে পাই। তাহলে আমি লিখলাম x ইজ ইকুয়াল টু a, x ইজ ইকুয়াল টু b, x ইজ ইকুয়াল টু d। এই তিনটা এটা 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, 3 নং সমীকরণ। তাহলে 1 ও 2 নং 3 নং হতে পাই x ইজ ইকুয়াল টু a গুণন b গুণন d। এভাবে লেখা যায় না? তো ওই রকম ভাবে এখন যদি এটারে লিখি, আমরা গুণ করতেছি না, এটার বলে সমপাতন। কিন্তু এটা কি করব, পুরোটারে সমান সমান করে লিখব। কিভাবে লিখব? সমান সমান। অর্থাৎ যদি কেউ লেখে x ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু z ইজ ইকুয়াল টু p, তাহলে এটার এই যে এইটুকু একটা অংশ, এইটুকু একটা অংশ, এইটুকু একটা অংশ, এটার সাথে এটার একটা অংশ, এটার সাথে এটার একটা অংশ, এটার সাথে এটার একটা অংশ। অর্থাৎ তিনটাকে এক লাইনে লিখলে এইভাবে লেখা যায় n ইজ ইকুয়াল টু w ডিভাইডেড বাই ক্যাপিটাল M ইজ ইকুয়াল টু v ডিভাইডেড বাই 22.4 লিটার ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। এই যে এই পুরাটুক হলো একটা ফর্ম। পুরাটুক হলো মূল সংখ্যা বের করার আধুনিক টেকনিক, শর্ট টেকনিক। এটা লিখতে হবে না, শীটের মধ্যে আছে, বাসায় যাই যে এইটুকু কয়েকবার লিখবা। আর এই যে লাস্টে যে অংশটা হলো, এটা আমরা পরে পড়বো, এটা পড়তে যায় এখন আমাদের অনেক সময় লেগে যাবে। তো এটাতে আমরা একটা ম্যাথ করে দেখি কিভাবে এটা, হাউ টু ইউজ দিস রুল, হাউ টু ইউজ দিস রুল, কিভাবে এটা আমরা অ্যাপ্লিকেশন করব। আচ্ছা, এটা অ্যাপ্লিকেশন করা সহজ। আমরা যেটা দেখতেছিলাম, আমরা এর মধ্যে যাই। এই সূত্রটা কখন ইউজ করব? একদম ইজিলি যখন দেখবা প্রশ্নের মধ্যে জিএম দেওয়া আছে। এটা কখন ইউজ করব? যখন দেখবা আয়তন দেওয়া আছে, আয়তন যেটা হলো মিলিলিটার বা লিটার দেওয়া, মিলিলিটার বা লিটার দেওয়া আছে। এই সূত্র কখন ইউজ করবো? যখন দেখবা টি দেওয়া আছে। আমরা খাতা বের করো তো, খাতা বের করো, খাতার একটা সাদা পেজ নাও একদম। নিয়ে লেখা হলো n ইজ ইকুয়াল টু w ডিভাইডেড বাই ক্যাপিটাল M। জিএম থাকলে এভাবে লেখো, তাই হবো। এটা জাস্ট একটা টেকনিক। আর আরেকটার মধ্যে n ইজ ইকুয়াল টু v ব্র্যাকেট দিয়ে লিখবা ক্যাপিটাল L তে লিটার, নিচে লিখবা 22.4 লিটার। এটা হচ্ছে মিলিলিটার, বাংলা দিয়ে লিখবা বা লিটার থাকলে। আর আরেকটা n ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23, বাংলাতে লিখবা টি থাকলে। কয়টা বাজে? ও, ওইটার কথা মনে থাকে না, লিখছো? আচ্ছা, রেডি তোমরা? এইটা দিয়া আজকে যে মিনিমাম 100 MCQ করবা। হ্যাঁ পসিবল, আসো কিভাবে দেখাই। আচ্ছা, সহজ প্রশ্নগুলো একটু কইরাই যাই, এটা টিক দেওয়া যায় যেটা করলাম। এর লেখছে কার্বন মনোঅক্সাইডের আণবিক ভর কত? এটা আসছে বরিশাল বোর্ড 2019। এখন কার্বন মনোঅক্সাইড মানে, কার্বন মনো মানে এক, অক্সিজেন মানে এক, অক্সিজেন, অক্সাইড মানে অক্সিজেন, তার মানে একটা অক্সিজেন, তাই না? এখন এখানে কার্বনের সাথে অক্সিজেন যোগ অবস্থায় আছে, কার্বনের 12, অক্সিজেন হলো 16। তোমার কত হয়? 28। এই যে অ্যান্সারে দেখো, এই যে 28 আছে। এখন এখানে বলছে গ্লুকোজের আণবিক ভর কত? C6H12O6। তার মানে 6টা কার্বন 12টা হাইড্রোজেনের সাথে যোগ অবস্থায় আছে, তার সাথে 6টা অক্সিজেন আছে। তাহলে কার্বনের হলো 12, তার সাথে 6 যোগ, প্লাস হাইড্রোজেন হলো 1, তার সাথে 12 যোগ, প্লাস অক্সিজেনের হলো 16, তার সাথে 6 যোগ, 6 গুণ। তাহলে কত হয়? 180। এটাই অ্যান্সার। আচ্ছা আসো, এই যে এইটা শুরু করলাম। আমি এই প্রশ্ন দেখছি পরীক্ষার হলে, আমি বসে আছি তোমাদের জায়গায়, প্রশ্নটা সলভ করব। আমি 3টা সূত্র জানি, n ইজ ইকুয়াল টু w ডিভাইডেড বাই m, n ইজ ইকুয়াল টু
ভি লিটারে আছে, তার নিচে হলো 22.4 লিটার। এন ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন 6.023 ইন্টু 10⁻23 টি। ও আর একটা কথা, এখানে কিন্তু এটা অণু, এটা পরমাণু না। যদি অণু হয় আপাতত অণু বা পরমাণু, আচ্ছা ওটা ম্যাথ করতে আমি বুঝাইতেছি। এখন দেখো, আমি বলছিলাম প্রশ্নে যদি এটা গ্রাম থাকে তাহলে এই ম্যাথ, এটা নিয়ে ম্যাথ করা লাগবে। প্রশ্নে যদি মিলিলিটার থাকে বা লিটার থাকে এটা নিয়ে ম্যাথ করবো, তাই না? আর টি থাকলে এটা দিয়ে করবো। আচ্ছা, প্রশ্নে দেখো গ্রাম আছে, তার মানে আমার এই সূত্রটা নিতে হবে। সারা একটু ইম্পর্টেন্ট। প্রশ্নে দেখো গ্রাম আছে, তার মানে আমি এই সূত্র নেব, এই খণ্ড নেব। প্রশ্নে অণু কইছে, তার মানে এটা মানে কি টস্কের টি। ও তার আগে এই যে টি লেখা আছে, কতটি অণু বিদ্যমান, তার মানে আমার কোনটা নেওয়া লাগবে, লাস্টের দা। এন্ড খেয়াল করো, n is equal to w divided by আণবিক ভর, n is equal to n divided by 6.023 into 10⁻23 t। এখন এটা হলো 1 নং সমীকরণ, এটা হলো 2 নং সমীকরণ, দুটো একই জিনিস না? তাহলে কি 1 নং এন্ড 2 নং হতে এবার করে লেখা যায় w divided by m is equal to n divided by 6.023 into 10⁻23। কার মান বের করা লাগবে? হ্যাঁ, এটা জানো কার মান? ডব্লিউ। তাহলে ডব্লিউ সমান সমান ফিজিক্সের মতো ম্যাথ করে নেই, 5 গ্রাম লিখে নিলাম। এই যে দেখো শুধু জিও কিন্তু আছে, ওই যে রামের সাথে কোশ্চেনটা করলাম, টস্কের টি, তার মানে এন এর মান বের করতে হবে। কথা বলো না কেন? তাহলে আমার সূত্র ম্যাথ করতে যে আমি যেটা দেখলাম যে ডব্লিউ এর মান আমার ওই জায়গায় আছে, এন এর মানটা বের করব, তাই না? এম এর মান নাই, তাহলে এম সমান সমান কি বলো তো? এম মানে কি? কার আণবিক ভর? এই এটা কি সিও, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমি লিখলাম CaCO3 এর আভর, আ ডট ভর, তাহলে আসতেছে এটা মেবি 100। কার্বনের হলো 12, ক্যালসিয়ামের হলো 100 আর কি। আচ্ছা যাই হোক, ক্যালসিয়ামের হলো 40 প্লাস কার্বনের হলো 12 প্লাস 16-র সাথে 3 গুণ, কত হয়? 100 হয় না? গ্রাম পার মোল। এটা কিন্তু লিখতে হবে, নয়তো একক একক কাটাকাটি করতে পারবা না। তাহলে জার্মান বের করতে হবে, তাকে কোন পাশে রাখবা? তাহলে আর গুণ করো, এইদিকে আর এইদিক গুণ দাও। তাহলে ডব্লিউ এন গুণন ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু ডব্লিউ গুণন 6.023 ইন্টু 10⁻23। অতএব কার মান জানি বের করব? এই যে এন ডব্লিউ গুণন 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই। দেখো তো এখন আরো একটু ইন্টারেস্টিং লাগতেছে না? এখন কথা বল না কেন? আগেরটার চাইতে এইবার কিন্তু একটু ইন্টারেস্টিং হলো। ওই যে যেটা বলছিলাম যে আমাদের আর একটা ম্যাজিক রুল আছে, এটাই হলো সেরা। মানে এটাই আমার কাছে ওই যে বর্ণনার চাইতে সহজ মনে হয়, বুঝছো কি? এটা ফিজিক্সের মতো, শুধু মানগুলো এখন প্রবেশ করে দেবো। তাহলে এই জায়গায় যদি নিয়ে আসি, তাহলে আমরা এন ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হলো ডব্লিউ এর মান হলো 5, দিলাম 5, পাশে আছে হলো তোমার 6.023 ইন্টু 10⁻23, আর নিচে আসছে হলো 100। এখন দেখবার রেজাল্ট এসে যাবে। 6.012 ইন্টু 10⁻23 22 টস্কেটি, এর অ্যান্সার। তাহলে 6 বললো কেন? আচ্ছা বুঝছো তোমরা এখন? আচ্ছা মালিহা বলো তো, যদি এখানে পরমাণু বের করতে বলতো কি করতে? এখন এটা কিন্তু বের হয়েছে অণু, কি বের হয়েছে? অর্থাৎ এই যে এটা কিন্তু অণু বের হয়েছে, কি বের হয়েছে? এখন পরমাণুতে কনভার্ট করার জন্য এই যে জায়গায় একটা কথা এক্সট্রা লিখতে হবে যে একটা CaCO3 তে পরমাণু আছে হলো 1 2 2টা আর 3টা 5টা আছে। অতএব লাস্টে যা লেখা লাগবে যে 5 গ্রাম সহ লিখতে হবে। 5 গ্রামের মধ্যে আছে পরমাণুর সংখ্যা, এটারে শুধু 5 দ্বারা গুণ। এই নিয়মটা একটু উঠে নাও। এটা হলো 15। এই কোশ্চেন প্রয়োজনে একটু লিখে নেওয়া লাগবে। 5 গ্রাম। এই গাইড আছে তোমাদের? গাইড নিজে যাই আজকে কইরো। আজকে যদি আলসামি করো তাহলে আমি আর কিছু বলতে পারবো না। এখন যদি ভাবো যে পরে পড়বো নি, তাহলে কিন্তু আর হবে না। বৃদ্ধ, এটা হলো আমাদের প্রশ্ন, এটা হলো সলভ। আজ্ঞা
পরে ধরবো না, সেই বান কলেজ। উফ হাইরে গরম, কেউ তো নাই বাইরে। এখন তোমরা বলো, মানে ওই যে ওইটা যেরকম থিওরিমূলক ভাবে আসছে ওইটা সহজ না এটা সহজ? এটা দিয়ে এখন কে কে আজকে বাসায় যা পড়বা? আজকে যদি কেউ এমসিকিউ সলভ না করো, আগামী ক্লাসে যদি শুনছি যে তোমরা এমসিকিউ সলভ করো নাই, তাহলে তোমাদের সাথে ওর শাস্তিমূলক মানে একটা ব্যবস্থা নেওয়া হবে। হুম, হ্যাঁ আমি বলছিলাম। আচ্ছা, আমি তো একটা কথা বলি তাহলে, 17 বছরের জীবনে তো কোনোদিন মনে না বলি নাই যে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করা হয়, শুধু গ্রামে, গ্রাম পার মোল। ওই যে তোমরা কি ব্যাপনের কথা বলতেছো, ব্যাপন করতে যা বলছিলাম, নোন এবার আমার সিটে যায় দেখবা কার্বন ডাইঅক্সাইড এনে 44 ওনে গ্রাম পার মোল লেখা আছে, কিন্তু তোমার স্কুলের স্যার বলবো যেটা লেখার প্রয়োজন অলরেডি, যে ও বললো যেটা লেখার, কোনো কোনো টিচার বলে তার নলেজ অনেক কম, যে এটা বলে তার আরো বেশি করে পড়া উচিত। যে এটা বলছে তার আরো ভালো করে পড়া উচিত। ওটা হলো 1971 সালের, মানে 1971 বলবো না, ওটা হলো 18 দশকের পড়া। কেন জেনারেশন চেঞ্জ হয় না? এটা আগেকার কথা, মানে শুরুর দিকে, যেমন রাদারফোর্ডের পরমাণু মডেলে ল্যাকিংস আছে, কিন্তু এখন ওইটা ধরে বসে থাকলে আমাদের হবে না। বলো। হ্যাঁ ছুটি এখন, মানে হোমওয়ার্ক কি শুনে যাও, শুনে যাও। নাফিকিক পারমাণবিক ভরের এখানে একক যে, না না কোনটা আপেক্ষিক, অসম্ভব, এটা তো আণবিক, তাহলে তুমি আরো সমস্যায় পড়ে গেলা। ক্যালসিয়ামের এই যে 40, যে এইটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, কিন্তু এই যে এগুলা যেগুলা বের করছি এগুলা হচ্ছে আণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক, আমরা এলা আণবিক ভর বের করতেছি। তাই এমসিকিউ হলো, এই পাঞ্জেরি কার কার হাত উঠাও তো, তোমাদের পাঞ্জেরি, পাঞ্জেরির আমি বই থেকে পড়া দিয়ে এগুলা ফলাফল ভালো পড়বো না। পাঞ্জেরি গাইডটা কি আছে, পদার্থ তাই লিখে নাও, পাঞ্জেরির পড়াটা লিখে নাও। নৈর্ব্যতিক 1 থেকে, নৈর্ব্যতিক এই যে ছোট বই আছে, নৈর্ব্যতিক 1 থেকে এক থেকে 29 পর্যন্ত পড়া রইল, 1 থেকে 29 থেকে পাঞ্জেরির। হ্যাঁ ওখানে বোর্ড আছে, স্কুলের আছে, তবে বোর্ডের সবগুলো। আর নিউটন, নিউটনের কেউ রসায়ন আনছো? নিউটনের রসায়ন তো দেখতেছি না এখানে, কারো কাছে আছে না? Is there any student who have, ওটা কি নিউটন? আচ্ছা, নিউটনের সম্ভবত 40টার মতো আছে, তো প্রথম থেকে যত পর্যন্ত এই সূত্রগুলোর মধ্যে পড়ে অত পর্যন্ত কইরো। হ্যাঁ, আগামী ক্লাসে দেখাবো না ইনশাল্লাহ। যাও তাহলে, আল্লাহ হাফিজ। ও
মুগ্ধ আমার কাছে 100 টাকা পাও। ওয়ালাইকুম সালাম। দাও শীতের টাকা না ধরো ধরো। ওয়ালাইকুম সালাম। না ঠিক আছে, ওই ভালো করছে। অনেক গরম। ওয়ালাইকুম সালাম।